রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে রিহান তার ব্যাগটা গুছিয়ে বের হয়ে পড়ে জাকারিয়া সাহেবের বাড়ি থেকে। নিজের পূর্বপুরুষ সম্পর্কে যথেষ্ট ধারণা হয়ে গেছে তার, কতটা নির্মম হলে এরা একজনের জায়গায় আরেকজনকে বলি দিতে দ্বিধাবোধ করে না। সে এমনিতেই একটা বিপদ থেকে বের হতে পারছে না, এখন যদি ব্রিটিশদের হাতে গিয়ে পড়ে তবে আরেক বিপদ। সে ইতোমধ্যে বুঝেছে কোনো দুর্ঘটনা হলেও তার সময়ে ফিরতে পারবে না। যদি ভাগ্য চায় তবেই ফিরতে পারবে, যেভাবে ভাগ্য তাকে এখানে নিয়ে এসেছে। নিস্তব্ধ রাস্তায় কোনো পরিবহন চলছিল না সেই সময়ে। গ্রাম এলাকার মানুষ একটু রাত হতেই ঘুমিয়ে পড়ে। বাধ্য হয়ে রিহান হেঁটেই জাফর মাস্টারদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। দুর্বল শরীর নিয়ে হাঁটতে তার কষ্ট হচ্ছে। অনেকটা হাঁটার পর সে হঠাৎ একটা গাড়ির শব্দ পেল। একটা প্রাইভেট কার ছুটে আসছে। রিহান রাস্তায় দাঁড়িয়ে লিফট চাইল। থামল গাড়িটা। কি চাই? ড্রাইভিং সিট থেকে একজন প্রশ্ন করল। একটু লিফট পাবো স্যার? একটু চড়ালগিতে নামিয়ে দেবেন? চড়ালগি এটা কোথায়? ওই তো সামনে, কয়েক কিমি দূরে। দুঃখিত, লিফট দেয়া যাবে না। তখন পেছনের সিট থেকে একজন বললেন, তুলে নাও ওকে, সামনে নামিয়ে দিও। কিন্তু স্যার, লোকটাকে দেখুন, কেমন অদ্ভুত লাগছে। গাড়িতে তুললে কোনো বিপদ হবে না তো? তাছাড়া আমরা এভাবে বের হয়েছি কেউ জানে না। সমস্যা নেই, তুলে নাও। লোকটার চেহারা দেখে মনে হচ্ছে বিপদে পড়েছে। গাড়িতে তোলার আগে ব্যাগটা চেক করে নাও। ঠিক আছে স্যার। কথাবার্তায় বোঝা গেল পেছনের লোকটা কোনো ভিআইপি। লোকজনের চোখ ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে বের হয়েছে বাইরে। হয়তো কোনো প্রয়োজনে বা কাজের ফাঁকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। লোকটার চেহারা দেখা গেল না। ধুলাবালি থেকে রক্ষার্থে মুখে মাস্ক পরে আছেন তিনি। রিহান ব্যাগটা এগিয়ে দিল ড্রাইভারের দিকে। ড্রাইভার ব্যাগ চেক করতে করতে বলল, স্যার, সন্দেহজনক কিছু নেই। কিছু কাপড় চোপড়, একটা ডায়েরি, আর কি একটা যন্ত্র আছে। কি যন্ত্র? প্রশ্ন করলেন পেছনের লোকটা। মোবাইল স্যার, মোবাইল। এটা দিয়ে কথা বলা হয়, জানালো রিহান। ঠিক আছে, ওর জিনিস ওর ব্যাগে রেখে দাও। ওকে গাড়িতে তুলে নাও, নির্দেশ দিলেন পেছনের লোকটা। মোবাইল জিনিসটা কি, এটা দিয়ে কিভাবে কথা বলা হয়, এসব ব্যাপারে আগ্রহ দেখালেন না। কোনো বিষয় নিয়ে চিন্তিত মনে হচ্ছে তাকে। রিহান ড্রাইভারের পাশে উঠে বসলে গাড়ি ছেড়ে দেয়া হল। নির্জন রাস্তা পেয়ে ছুটতে লাগল গাড়ি। হঠাৎ পেছনে থেকে বলে উঠল, গাড়ি থামাও। সামনের বাঁ পাশের চাকাটা থেকে বাতাস বের হচ্ছে। চাকাটা চেঞ্জ করো। আশ্চর্য হয়ে গেল রিহান। গাড়ি তো ঠিকই আছে, সুন্দর গতিতে ছুটছে। বাতাস বের হবে কেন? কোনো শব্দও তো হচ্ছে না। গাড়ি থামালো ড্রাইভার। গাড়ি থেকে নেমে চেক করল সে। তারপর বলল, জি স্যার, চাকাটা থেকে বাতাস যাচ্ছে। এখনই চেঞ্জ করে দিচ্ছি। ড্রাইভারের কথা শুনে চমকে তাকালো রিহান পেছনের লোকটার দিকে। স্যার, আপনি কি করে জানলেন একটা চাকা থেকে বাতাস বের হচ্ছে? আর এইটা যে সামনের বাঁ পাশের চাকা, এটাই বা কি করে বুঝলেন? নাম কি তোমার? পেছনের লোকটা প্রশ্নের জবাব না দিয়ে নাম জিজ্ঞেস করলেন। রিহান নিজের নাম বললে উনি পুনরায় বললেন, জীবনে চলতে গেলে চারপাশটা অবজারভেশনে রাখবা। বুঝলে তো যুবক? তা রাখব। কিন্তু স্যার, কতটা অবজারভেশন করলে না দেখেই, না শুনেই বলে দেয়া যায় ঠিক ওই চাকা থেকেই বাতাস বের হচ্ছে? শুনো রিহান,
তুমি গাড়িতে ওঠার পর সবকিছুর একটা নির্দিষ্ট ব্যালেন্স ছিল। তোমার আর আমার ড্রাইভারের একটা নির্দিষ্ট উচ্চতা ছিল। কিন্তু হঠাৎ করে তুমি 1 ইঞ্চি বাদিকে কাত হয়ে গেছ। আর আমি হালকা সামনে ঝুঁকে গেছি। পুনরায় আমরা আগের ব্যালেন্সে আসলে সব ঠিকই থাকত, কিন্তু আগের ব্যালেন্সে ফিরিনি আমরা, তাই সহজেই বুঝলাম বাঁ পাশের চাকাটা থেকে বাতাস বের হচ্ছে। কিন্তু কিভাবে এতটা নিখুঁতভাবে বললেন স্যার? আমি বা আপনার ড্রাইভার কেউ তো টেরই পাইনি। ওই যে বললাম, অবজারভেশন। রিহান এখনো বিশ্বাস করতে পারছে না। একটা লোক এতটা মেধাবী কি করে হতে পারে? রিহান তার পুরো জীবনে হয়তো এতটা মেধাবী লোক দেখেনি। চাকা বদলিয়ে পুনরায় উঠে বসল ড্রাইভার। গাড়ি স্টার্ট দিতে দিতে রিহানের উদ্দেশ্যে বলল, পেছনে যিনি বসে আছেন তাকে চিনছেন তো? না, কে উনি? অবাক হয়ে প্রশ্ন করে রিহান। উনার সম্পর্কে আপনার ধারণা নেই, তাই এতটা অবাক হচ্ছেন। উনি খুবই দূরদর্শী এক লোক। উনার পরিচয়টা না হয় অজানাই থাকুক। রিহানের মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। এমন এক মেধাবী লোকের সাথে তার দেখা হলো অতীতে এসে, আর সে তার পরিচয়টা জানবে না? কোথায় নামবে তুমি? পেছনে থেকে প্রশ্ন এলো। আর একটু সামনে স্যার, জবাব দিল রিহান। নিজ বাড়ি নিশ্চয়ই এখানে নয়। তোমাকে দেখে মনে হচ্ছে একটু দ্বিধায় আছো। জি স্যার। আপনি তো মেধাবী লোক। আপনাকেই বলি আমার কথাটা। কেউ তো বিশ্বাস করে না আমাকে। বলো শুনি। আমি আপনাদের এই সময়ের কেউ না। ভবিষ্যৎ থেকে এসেছি। চমকে উঠে ব্রেক কষল ড্রাইভার। কিন্তু এতটাও চমকালেন না পেছনের লোকটা। তিনি ড্রাইভারকে ঠিকভাবে গাড়ি চালাতে বলে রিহানকে শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, ভবিষ্যৎ থেকে এসেছ? কোন সাল থেকে? 2017 সাল স্যার। আচ্ছা, তুমি জানো বাংলার প্রধানমন্ত্রী কে এই সময়ে? মানে আপনাদের এই 1942 সালে? হ্যাঁ। রিহান ইতিহাসের ছাত্র ছিল। তাই একটু কি যেন ভেবেই বলল, বাংলার প্রধানমন্ত্রী এখন শেরে বাংলা একে ফজলুল হক নিশ্চয়ই। আরও 1 বছর তিনি বাংলার প্রধানমন্ত্রী থাকবেন। আর 1 বছর পর কে হবেন বাংলার প্রধানমন্ত্রী? খাজা নাজিমুদ্দিন। রিহানের কথাগুলো লোকটা বিশ্বাস করল কিনা বোঝা গেল না। হ্যাঁ বা না কিছুই বললেন না তিনি। একটু পর গাড়ি থেকে নেমে গেল রিহান। তাকে নামিয়ে দিয়ে গাড়ি যখন চলে যাচ্ছিল, তখন পেছনের লোকটা মুখ বের করে মাস্কটা নামিয়ে বললেন, ভালো থেকো যুবক। চেহারাটা চিনতে পারল রিহান। এই চেহারাটা অনেকবার বইয়ের পাতায় দেখেছে সে। যিনি বাংলার বাঘ নামে পরিচিত। স্বয়ং শেরে বাংলা একে ফজলুল হকের সাথে একই গাড়িতে চড়ে এসেছে রিহান। বিশ্বাস করতে পারছে না সে। উনার মেধার পরিচয় সে বইয়ে পড়েছে, আজ যেন স্বচক্ষে দেখল। স্যার স্যার বলে ডাক দিল রিহান কয়েকবার। গাড়িটা ক্রমশ দূরে সরতে লাগল। জাফর মাস্টারের বাড়িতে গিয়ে দরজায় টোকা দিল। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুললেন মাস্টার সাহেব। রিহানকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলেন, এ কি? রিহান তুমি এত রাতে? রিহান সব খুলে বলল মাস্টার সাহেবকে। শুনে উনি বললেন, ঠিক আছে, ভেতরে এসো। কিছু খেয়েছ? হ্যাঁ, খেয়েছি। এখন তবে ঘুমাও। সকালে কথা হবে। সকালে রিহানের ঘুম ভাঙল পানির স্পর্শ পেয়ে। সুফিয়া এসে মুখের উপর পানির ছিটকা দিয়ে বলল, এই যে, উঠুন। চোখ খুলে রিহান আড়মোড়া ভাঙল। রাতে সুফিয়ার সাথে দেখা হয়নি তার। তখন সে ঘুমিয়েছিল। এখন তাকে দেখে জিজ্ঞেস করল, কেমন আছেন?
ভালো আছি। চোরের মতো আমাদের বাসায় কে প্রবেশ করতে বলেছে? চোরের মতো না তো। আঙ্কেল দরজা খুলে দিয়েছিল। আমি তো দেখিনি। তাই চোরের মতোই ঢুকেছেন। যাই হোক, উঠুন। খাবার খাবেন। ইস, আপনার কপালটা তো অনেকটা কেটে গেছে। ওই দিন বিমানের অংশ পড়েছিল। শুনেছি বাবার কাছে। এর বিচার পড়ে হবে। এখন উঠুন তো। বিচার? কিসের বিচার? জবাব না দিয়ে বের হয়ে গেল সুফিয়া। অবশ্য পরে এটা নিয়ে আর কথা বলেনি সুফিয়া। সুযোগই পায়নি সে। সারাদিন ব্যস্ত ছিল। পাত্রপক্ষ দেখতে এসেছিল তাকে সেদিন। সারা ঘরে মেহমানে ভরে গিয়েছিল। আশেপাশের বাড়িঘর থেকে কয়েকটা ভাবি এসে সুন্দর করে সাজিয়েছিল সুফিয়াকে। তখন তাকে এত বেশি সুন্দর লেগেছিল, পাত্রপক্ষ আর অপছন্দ করতে পারেনি। অবশ্য আগে থেকে ওরা পছন্দ করেই এসেছে। পাত্রের বাবা জাফর মাস্টারকে বাজারে পেয়ে সুফিয়াকে নিজের ছেলের বউ করার প্রস্তাব করে। এর আগেও অনেকবার একই প্রস্তাব করেছে। মাস্টার সাহেব অনেকবার প্রস্তাব ফিরিয়ে দিলেও এবার আর না করেননি। বয়স তো কম হয়নি সুফিয়ার। 12-13 বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে সুফিয়ার বয়স এখন 18 প্রায়। সুফিয়ার বিয়ে হয়ে গেলে জাফর মাস্টার একা হয়ে পড়বেন, তাই এতদিন বিয়ে দেননি। তবে এখন আর নিজের কথা ভাবেননি উনি। মেয়ের কথা ভেবেছেন। হঠাৎ উনার কিছু হয়ে গেলে সুফিয়ার কি হবে? তাই এবার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বিকেলে একটু অবসর পায় সুফিয়া। তখন সে ক্লান্ত ছিল। কারো সাথে কথা না বলে নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়ে। জাফর মাস্টার একবার গিয়ে মেয়েকে প্রশ্ন করেন, পাত্র পছন্দ হয়েছে মা তোর? সুফিয়া শুধু উত্তর দেয়, হ্যাঁ বাবা। জাফর মাস্টারের পাশেই ছিল তখন রিহান। সুফিয়ার মুখে হ্যাঁ শব্দটা শুনে কেমন যেন খুশি হতে পারল না সে। বুকের ভেতর কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করল। তবে কি সে ভালোবেসে ফেলেছে সুফিয়াকে? না, সেটা অসম্ভব। দুজন তারা ভিন্ন ভিন্ন সময়ের মানুষ। সুফিয়ার সাথে রিহানের আবার কথা হয় পরদিন সকালে। হকার থেকে পত্রিকা নিয়ে এসে রিহান সুফিয়ার হাতে দেয়। সুফিয়া তা ফেরত দিয়ে বলে, বাবাকে দিয়ে আসুন। আঙ্কেল তো গাছে পানি দিচ্ছেন। এসে তারপর পড়বে। ওখানে রাখুন, টেবিলে। আপনার কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? কৃত্রিম হাসল সুফিয়া। আমার বিচার করবেন না? কি যেন বিচারের কথা বলছিলেন সেই সময়ে। থাক ওই বিচার। আপনি একটু সাবধানে থাকবেন। ওভাবে খামখেয়ালি আর হবেন না। আমার বিয়ে হয়ে গেলে বাবাকে একটু দেখে রাখবেন। কি সৌভাগ্য তাই না? আমারও বিয়ে হবে, আপনিও এলেন। বাবা একজন সঙ্গী পাবে আমি না থাকলে। দূরে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সুফিয়া। মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হলেন জাফর মাস্টার। কয়েকজন বৃদ্ধ লোক এলেন তার সাথে কথা বলতে। ওদের সাথে মসজিদের ইমামও ছিলেন। তিনি জাফর মাস্টারের উদ্দেশ্যে বললেন, মাস্টার সাহেব, আপনার সাথে কিছু কথা আছে। কি বিষয়ে হুজুর? বলুন। চলুন, যেতে যেতে কথা বলি। একসাথে হাঁটতে লাগল ওরা। ইমাম সাহেব শুরু করলেন, দেখুন মাস্টার সাহেব, আপনি এলাকার শিক্ষিত একজন ব্যক্তি। নিয়মিত নামাজও পড়েন। কিন্তু আপনি যে কাজটা করছেন তা তো আমাদের শরীয়ত বিরোধী। কি করলাম আমি?
অবাক হলেন জাফর মাস্টার। আপনার তো বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে, আপনি কি করে একটা বেগানা পুরুষকে দিনের পর দিন আপনার বাড়িতে ঠাঁই দিচ্ছেন? হঠাৎ অনাকাঙ্ক্ষিত প্রশ্নে জাফর মাস্টার একটু বিভ্রান্ত হলেন। বললেন, ছেলেটা একদম একা, ওর বাড়িঘর নেই, আর ছেলেটা মানসিক বিকারগ্রস্ত। তাকে কি সাহায্যটুকু করে আমি ভুল করেছি? কিন্তু আমাদের শরীয়তটুকুও তো মানতে হবে, তাই না? আমার মেয়ের কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, তারপর তো কোনো সমস্যা থাকবে না। তখন একজন বৃদ্ধ লোক বলে উঠলেন, জাফর, শুনেছি ওরা তোমার মেয়েকে বউ হিসেবে নেবে না। মানে, কি বলছেন শমশের চাচা? আমার মেয়েকে বউ হিসেবে নেবে না, কেমনে জানলেন আপনি? মোল্লপাড়ার শুক্কুরের ছেলের জন্য তোমার মেয়েকে দেখতে এসেছিল না? হ্যাঁ, পাত্রী তো দেখে গেছে অনেক দিন হল। এখনো তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাইছ? না, অস্ফুটে শব্দ করলেন জাফর মাস্টার। আসলেই শুক্কুরের বাড়ি থেকে বিয়ের কাজটা আগানোর মতো কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। অথচ ওরা পাত্রী দেখে গেছে বেশ কয়দিন হয়ে গেছে। তোমার বাসায় ওই ছেলেটা থাকে। তোমার মেয়ে ছেলেটার সাথে কথা বলে সময় কাটায়, এই জন্যই বিয়েতে ওদের মতো পাল্টে যায়। বৃদ্ধটা জানালেন। আরেক বৃদ্ধ তখন বললেন, এখন আর মনে হয় না তোমার মেয়েকে কেউ বউ করবে। এক কাজ করো জাফর, তুমি ছেলেটার সাথেই তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। জাফর মাস্টার কোনো জবাব না দিয়ে নিজ পথে চলে এলেন। পরবর্তীতে বিষয়টা নিয়ে শুক্কুরের সাথে কথা বলে নিশ্চিত হল, ওরা আসলেই তার মেয়েকে বউ করবে না। জাফর মাস্টারও আর কথা বাড়ালেন না। তবে মেয়ের বিয়ে নিয়ে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। নিজেই অনেক জায়গায় সম্বন্ধ ঠিক করতে চেয়েছিলেন, সবাই একই কারণে ফিরিয়ে দেয়। এভাবে চিন্তা করতে করতে একদিন অসুস্থ হয়ে পড়েন তিনি। তবুও ছাড় পেলেন না গ্রামবাসীর কাছে। একদিন মসজিদের ইমাম তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। তারপর সরাসরি বলে দেন, হয় ছেলেটাকে বাড়ি থেকে চলে যেতে হবে, আর নয়তো ওদের দুজনকে বিয়ে দিতে হবে। সেদিন জাফর মাস্টার সবাইকে যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন বলে আশ্বস্ত করলেও আরও কিছুদিন কেটে যায় এভাবে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে। সেদিকে খেয়াল নেই সুফিয়ার। মন খারাপ করে পুকুরঘাটে বসে আছে সে। বাবার কথা ভাবছে। বাবা দিন দিন শয্যাশায়ী হয়ে পড়ছে। ছোটকাল থেকেই দেখেছে সে, অনেক কষ্টে বাবা তাকে বড় করেছে। মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। সেই বাবা আজ তারই বিয়ের কথা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। সকালে একবার ডাক্তার এসে দেখে গেছেন বাবাকে। কিছু ওষুধ দিয়ে টেনশন করতে নিষেধ করে গেছেন ডাক্তার। কিন্তু টেনশন কি আর কমে? মেয়ের একটা গতি করে তিনি একটু শান্তিতে মরতে চান। ওদিকে রিহানকেও বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলতে পারছেন না। কোনো মুখে বলবেন তিনি, রিহান তুমি চলে যাও। আকাশে দুটো যুদ্ধবিমান আজকেও তাড়া করছে একটা অন্যটাকে। পেছনের বিমান থেকে গোলা ছোড়া হচ্ছে, সামনের বিমান থেকেও সমানে আক্রমণ চলছে। সেই গর্জনে যখন গ্রামবাসীও চিৎকার করতে করতে যার যার মতো নিরাপদ আশ্রয় খুঁজছিল, সুফিয়া তখনও বসেছিল পুকুরঘাটে। রিহান এসে ডাকল তাকে, সুফিয়া। হুমম কিছু বলবেন? মাথা তুলে তাকালো সুফিয়া রিহানের দিকে। সবাই নিরাপদ আশ্রয়ে যাচ্ছে, আপনি এখনো এখানে বসে আছেন যে? মন খারাপ? না, একটু খারাপ লাগছে বাবার জন্য। আঙ্কেল সুস্থ হয়ে উঠবেন, আপনি চিন্তা করবেন না। চিন্তা করতে করতে আপনিও অসুস্থ হয়ে পড়বেন।
আমি ঠিক করছি, চলে যাব এখান থেকে। আমার কারণেই এত কিছু হয়েছে। কোথায় যাবেন আপনি? আপনাকে কোথাও যেতে বলেছি? নিজে নিজে সিদ্ধান্ত নেন কেন? ধমক দিল সুফিয়া। রিহান চুপ হয়ে গেল। খানিক পর সুফিয়া নরম কণ্ঠে বলল, মেয়েদের গায়ে যে কলঙ্ক একবার লাগে তা কি কখনো মুছে? হঠাৎ বিকট শব্দ হলো আকাশে। সামনের বিমানটাতে আগুন লেগে গেছে। বিমানটা আগুনে দাউদাউ করে জ্বলতে জ্বলতে নিচে পড়তে লাগল। অন্য বিমানটা শত্রুর শেষ দেখে চলে গেল নিজ পথে। বিকট শব্দ শুনেই রিহান আর সুফিয়ার দৃষ্টি যায় ওদিকে। তারপর উত্তেজিত হয়ে চিৎকার করল সুফিয়া, আহহ, আগুন ধরে গেল বিমানে। ও আল্লাহ! কি হলো এটা? পাশের একটা গ্রামে পড়েছে বিমানটা। নিধিয়ার চরে। আবারও বিকট একটা শব্দ হল। সুফিয়া উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলল, চলুন চলুন, দেখে আসি। আল্লাহ জানেন ভেতরে কতজন লোক ছিল। রিহানকে সাথে নিয়ে দৌড় দিল সুফিয়া। গ্রামবাসীও যারা নিরাপদ আশ্রয়ে গিয়েছিল সবাই বের হয়ে ছুটতে লাগল বিমানটা দেখতে। পুরো গ্রামে একটা রব পড়ে গেছে ইতোমধ্যে। বৃষ্টিও বেড়ে গেল খানিকটা। সেদিকে নজর নেই কারো। সবাই ভিজতে ভিজতেই ছুটছে। যাদের তারা একটু কম তারা ছাতা নিয়েই যাচ্ছে। রিহান আর সুফিয়া যখন ঘটনাস্থলে পৌঁছল তখন আশেপাশের কয়েক গ্রামের মানুষ যেন এসে পড়েছে ওখানে। বিমানটা তখনও জ্বলে যাচ্ছে। ভেতরে বোমাবারুদ থাকতে পারে এই ভয়ে কেউ ওটার কাছাকাছি যাচ্ছে না। অনেকক্ষণ পর এলো প্রশাসনের লোক। জেলা ম্যাজিস্ট্রেট এলেন। তিনি পুলিশ দিয়ে ঘিরে ফেললেন ঘটনাস্থল। তারপর আগুন নেভাতে চেষ্টা করেও 3 ঘন্টা লেগে গেল সফল হতে। এরই মধ্যে সব যেন পুড়ে ভস্ম হয়ে গেল। ধাতব কিছু জিনিস উদ্ধার করতে পারলেও লাশগুলো যেন আর লাশ নেই। ছাই হয়ে গেছে, চেনার উপায় নেই একটা লাশও। ঘটনাটা কেমন যেন পরিচিত মনে হল রিহানের। কোথায় যেন সে একবার এরকম একটা ঘটনা পড়েছে, তবে মনে করতে পারছে না। পাশে সুফিয়া ছিল। বৃষ্টিতে ভিজে কেঁপে কেঁপে উঠছে সে। তাকে জিজ্ঞেস করল, সুফিয়া, এই এলাকাটার নাম কি? নিধিয়ার চর। জবাব দিল সুফিয়া। নিধিয়ার চর। বিড়বিড় করল রিহান। নামটা আগেও শুনেছে সে। হ্যাঁ, এই জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা যুদ্ধরত বিমান পড়ে এরকম একটা আর্টিকেল সে পড়েছিল একবার। আর ওই বিমানে যিনি পাইলট ছিলেন তিনি ছিলেন অস্ট্রেলিয়ান এক ক্রিকেটার। নামটা মনে পড়তেই চমকে উঠে সুফিয়ার দিকে তাকালো রিহান। সুফিয়ার একটা হাত ধরে ডাকল সে, সুফিয়া। সুফিয়া মাথা নেড়ে জিজ্ঞেস করল, কি? রিহান ভাবল কথাটা সুফিয়াকে বলবে কিনা। তারপর জিজ্ঞেস করল, আপনি কি জানেন ওই লাশগুলোর মধ্যে কার লাশ আছে? আমি কি করে জানব? আমি জানি। কার লাশ? রস গেগরি, আপনার পছন্দের ক্রিকেটার। উনিই ছিলেন এই বিমানের পাইলট। হোয়াট? রেগে গেল সুফিয়া। তারপর রিহানের হাতটা ঝাড়া দিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগল বাড়ির দিকে। বৃষ্টি থেমে গেছে ততক্ষণে। জাফর মাস্টার ঘরেই ছিলেন। বাইরের বিকট শব্দ, গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচি শুনে তিনি আন্দাজ করেছেন অদূরে কোথাও বিমান পড়েছে। মেয়েকে ঘরে ঢুকতে দেখে তিনি এই ব্যাপারে জানতে চাইলে সুফিয়া ঝাঝালো কণ্ঠে বলল, আমাকে কেন জিজ্ঞেস করছ? বাসায় একটা ভবিষ্যতের লোক রেখেছ, তাকেই জিজ্ঞেস করো। সে তোমাকে কি হয়েছে বলার পর ভবিষ্যতের কথাও বলে দেবে। হনহন করে ভেতরের কক্ষে চলে গেল সুফিয়া।
রিহান এলো কয়েক মুহূর্ত পর। মাস্টার সাহেব এবার তাকে জিজ্ঞেস করলেন, কি হলো রে রিহান? সুফিয়া এভাবে রেগে গেল কেন? আঙ্কেল, যুদ্ধরত দুটো বিমান থেকে একটা বিমান বিধ্বস্ত হয়ে পড়েছে। আগুনে পুড়ে লাশগুলো চেনার উপায় না থাকলেও আমি জানি ওখানে একটা লাশ রস গেগরির। বিমানটার পাইলট তিনি। এই কথা সুফিয়াকে বলায় সে রেগে গেছে। তুমি কি করে জানো ওখানে রস গেগরির লাশ আছে? আঙ্কেল, আপনি তো জানেন আমি ভবি। কথাটা শেষ করতে না দিয়ে জাফর মাস্টার বললেন, আমাদের আজকের এই পরিণতি তোমার জন্য। তুমি না থাকলে এতদিনে আমার মেয়েটার বিয়ে হয়ে যেত। আমারও আজ এভাবে বিছানায় পড়ে থাকতে হতো না। আর কত কষ্ট দেবে আমার মেয়েটাকে? দুঃখিত আঙ্কেল। মাথা নিচু করে ফেলল রিহান। তোমাকে একটা কথা বলবো, সিরিয়াসলি নেবে? জাফর মাস্টার প্রসঙ্গ পাল্টালেন। কি কথা আঙ্কেল? আগ্রহ দেখালো রিহান। আমি সিদ্ধান্ত নিয়েছি সুফিয়াকে তোমার সাথেই বিয়ে দেব। চমকে উঠল রিহান। না, না, এ সম্ভব নয়। বিয়ের পর যদি কখনো রিহান তার সময়ে ফিরে যায়, তবে খুব কষ্ট পাবে সুফিয়া। সুফিয়াকে সে আসলেই ভালোবাসে। কিন্তু সুফিয়ার কষ্ট সে দেখতে পারবে না। তাই জাফর মাস্টারের সিদ্ধান্তে অমত জানালো সে। দুঃখিত আঙ্কেল, আমি বিয়ে করতে পারবো না সুফিয়াকে। ভেতর থেকে সুফিয়া অগ্নিমূর্তি হয়ে এসে বলল, বাবা, আমাকে উনার বিয়ে করতে হবে না। আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। তুমি সুস্থ হয়ে যাও বাবা। যতদিন তুমি আছো, ততদিন আমার পাশে কাউকে লাগবে না। এরপর না হয় একা বাঁচতে শিখব। শেষের কথাগুলো বলতে গিয়ে কণ্ঠটা নরম হয়ে এলো তার। পরস্পরের দিকে তাকালো রিহান আর সুফিয়া। তারপর পুনরায় ভেতরে চলে গেল সুফিয়া। রাতে নিজের ব্যাগ গুছিয়ে নিল রিহান। এ বাড়িতে থেকে সে একটা সুখী পরিবারকে শেষ করে দিয়েছে। আর না, অনেক হয়েছে। এবার অন্তত একটু সুখে থাকুক ওরা। চলে যাওয়ার আগে রিহান বিদায় নিতে এলো জাফর মাস্টারের কাছে। মাস্টার সাহেবের বিছানার পাশে এসে শান্ত কণ্ঠে বলল, আঙ্কেল, আমি চলে যাচ্ছি। জাফর মাস্টার রিহানের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। কিছুই বললেন না। রিহান পাশে বসে উনার হাত ধরে বসে থাকল কিছুক্ষণ। তারপর বলল, আমার মনোহৃদয় সবকিছু সুফিয়াকে নিজের করে পেতে চায়, কিন্তু মন যা চায় সবসময় তা পেতে নেই আঙ্কেল। কিছু কিছু সময় মনের বিপরীতে চলতে হয় ভালো কিছু ঘটার জন্য। আপনারা কেউ তো আমায় বিশ্বাস করেন না। তবে এটাই সত্যি যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমি যে ভবিষ্যৎ থেকে এসেছি এটার প্রমাণ খুব শীঘ্রই পাবেন। আর 1 মাস পর একটা ঘটনা ঘটবে। সেটা আমি আপনাকেই বলছি, শুধু সুফিয়ার কষ্ট বেড়ে যাবে, তাই ওকে কখনো বলিনি। জাফর মাস্টারের হাত আরেকটু শক্ত করে ধরল রিহান। মাস্টার সাহেব তার দিকে দৃষ্টি ফেরালেন। রিহানের বাকি কথাটা শোনার জন্য আগ্রহ দেখালেন। রিহান কিছুটা দম নিয়ে বলল, আজ থেকে 1 মাস পর কাজী নজরুল ইসলাম দুরারোগ্য রোগে আক্রান্ত হবেন, বাকশক্তি হারিয়ে ফেলবেন তিনি। লেখালেখি থেমে যাবে তার চিরতরে। জাফর মাস্টার দরজার দিকে চোখ বুলালেন। সুফিয়া কোথাও আছে কিনা দেখে নিলেন। রিহান এই মুহূর্তে যে কথাটা বলেছে, শুনলে মেয়েটা একেবারে ভেঙে পড়বে। তাই তিনি রিহানকে অনুরোধ করলেন সুফিয়ার কানে যেন কথাটা না পৌঁছে। রিহান উনাকে আশ্বস্ত করে বলল, সুফিয়া জানবে না। শুধু আপনাকে বললাম। আমি চাই আপনিই আমাকে আগে বিশ্বাস করুন যে আমি ভবিষ্যতের কেউ। 1 মাস পর আমি এসে হয়তো দেখব আমাকে নিয়ে আপনার ধারণা পাল্টে গেছে। শুধু একটাই আফসোস,
এই 1 মাস আমার থাকার কোনো জায়গা রবে না, আমার সাথে চলার মতো আপনার যুগের কোনো টাকা রবে না। কয়েকটা দিন হয়তো উপোস হয়ে কাটাতে হবে। জাফর মাস্টার রিহানের হাতে কিছু টাকা দিতে চাইলে রিহান ফিরিয়ে দিয়ে বলে, অনেক ঋণী হয়েছি আপনাদের কাছে। আর ঋণী হতে চাচ্ছি না আঙ্কেল। উঠে দাঁড়ালো রিহান। ভেতরের কক্ষ থেকে সুফিয়া এসে দাঁড়াল। অসহায়ভাবে তাকালো সে রিহানের দিকে। রিহান অস্ফুটে শব্দ করল, আসি। বেরিয়ে গেল রিহান। ভেজা মাটিতে পা ফেলে হাঁটতে লাগল সে। আকাশে চাঁদ ছিল, তবে মেঘে ঢাকা চাঁদটা রাতের আধারটাকে খুব বেশি কাটাতে পারেনি। টিনের গেটটা পার হয়ে ইটের কাঁচা সড়ক দিয়ে হাঁটতে লাগল রিহান। ঘর থেকে পিছু পিছু দৌড়ে এসেছিল সুফিয়া। গেইটের পাশে দাঁড়িয়ে এসে রিহানের প্রস্থান দেখতে লাগল। তারপর হু হু করে কেঁদে উঠল হঠাৎ। ঘরের বাজারগুলো আজকাল সুফিয়া নিজেই করে। বাবা পুরোপুরি শয্যাশায়ী এখন। বাজার করার মতো আর কেউ নেই। বাধ্য হয়ে সুফিয়াকেই বাজারে যেতে হয়। এজন্য লোকের কত কথা শুনতে হয় তাকে। এই তো সেদিন বাজার করে ফেরার সময় এক বখাটের পাল্লায় পড়ে। 3টা বিয়ে করেছে, তবুও মেয়েদের পেছনে ঘুরে লোকটা। মদ খেয়ে মাতাল হয়। সুফিয়াকে দেখে সেদিন পথ আটকাল। সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলল, সুফিয়া, তোমার দুঃখটা আমি বুঝি। বিয়ে তো তোমার হচ্ছে না, আমিও আরেকটা বউ খুঁজছি। সুফিয়া রেগে গিয়ে বলল, করিম ভাই, পথ ছাড়ুন। করিম পথ ছাড়ল না। আরেকটু গা ঘেঁষে বলল, তোমার বাপের অসুখটার কথা ভাবো। তোমার বিয়ে হয়ে গেলে সেও সুস্থ হবে। বলেই সুফিয়ার হাত ধরতে চাইল করিম। সুফিয়া তার বিশেষ জায়গায় জোরে পা চালিয়ে দ্রুত হেঁটে চলে এলো। করিমের আর্তনাদ কানে এলেও পেছনে সে আর তাকায়নি। এভাবেই প্রতিনিয়ত সুফিয়াকে এসবের শিকার হতে হয়। আজও বাজার করে যখন ফিরছিল, কয়েকটা ছেলে তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল। একটা ছেলে মন্তব্য করল, পুরুষ হয়ে জন্ম নিতে গিয়ে মেয়ে হয়ে গিয়েছিল সে। ছেলেটার মন্তব্য শুনে বাকিরা হেসে উঠল। আরেকটা ছেলে বলে উঠল, বেচারির বিয়ের চিন্তায় বাপটা মরতে বসল। আমাদের মধ্যে কাউকে পছন্দ হলে বিয়ে করে নিতে পারে। সুফিয়া বরাবরই প্রতিবাদী মেয়ে। এসব শ্লেষোক্তি সে সহজে হজম করল না। বাজারের ব্যাগটা রেখে পায়ের জুতো খুলে তেড়ে গেলে ছেলেগুলো পালিয়ে যায়। সুফিয়া উত্তেজিত হয়ে ফিরে আসে ঘরে। জাফর মাস্টার নিজের বিছানায় শুয়েছিলেন। মেয়ের উপস্থিতি টের পেয়ে ডাকলেন। সুফিয়া এসে একটু রুক্ষ কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? ডাকছ কেন? আজও তোকে উত্ত্যক্ত করেছে তাই না? সুফিয়া জবাব দেয় না। তবে জাফর মাস্টার ঠিকই বুঝে ফেলেন। হতাশার সুরে তিনি বললেন, জাফর মাস্টার রাস্তায় বের হলেই যারা দূর থেকে সালাম দিয়ে চলে যেত, আজ জাফর মাস্টার বিছানা থেকে উঠতে পারে না দেখে সবাই তার মেয়েকে উত্ত্যক্ত করছে। আফসোস। একটু সবুর কর মা, সব ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে বাবা? তুমি তো দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছ। তুমি না থাকলে তো সবাই আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ফুপিয়ে কেঁদে উঠে শাড়ির আঁচলে মুখ গুজল সুফিয়া। কাঁদিস না মা, এটাই হয়তো আমাদের নিয়তি। মেয়েকে কাছে টেনে মাথায় হাত বুলালেন জাফর মাস্টার। তারপর জিজ্ঞেস করলেন, আজ পত্রিকার হকার আসেনি? সুফিয়া কান্না থামিয়ে চোখ মুছে বলল, হকার তো প্রতিদিন আসে 11টার সময়ে। এখন বাজে কেবল 9টা। তোমার কি হয়েছে বলো তো বাবা? কয়েকদিন ধরে দেখছি হকার আসার আগে থেকেই তার খোঁজ করো। কিছু হয়নি।
রিহান ছেলেটার কথা খুব মনে পড়ে। বেচারা ছেলেটা অভিমান করে কোথায় যে গেল। রিহানের কথা উঠতেই সুফিয়ার চেহারাটা বিবর্ণ হয়ে গেল। কয়েক মুহূর্ত চুপ থেকে সে শীতল কণ্ঠে বলল, তুমিও তো বাবা সেদিন আটকাওনি তাকে। আমি না হয় সেদিন তার উপর একটু রেগেছিলাম। কি করে আটকাতাম বল? লোকের বিষ দাঁত তোর বাবাকে যে প্রতিনিয়ত কামড় দিত। ছেলেটাও বড্ড অভিমানী। সেই যে গেল, একটিবারও দেখতে এলো না। কোথায় আছে? কি অবস্থায় আছে সে? আল্লাহই জানেন। দীর্ঘশ্বাস ছাড়লেন জাফর মাস্টার। সুফিয়াও অন্যমনস্ক হয়ে গেল হঠাৎ। কিছু মুহূর্ত নীরবে কেটে গেল। জাফর মাস্টার জানালা দিয়ে দূরের পরিবেশটায় দৃষ্টি ফেললেন। অনেকদিন তিনি বাইরের হাওয়া গায়ে লাগাতে পারছেন না। সময় কত কিছু বদলে দেয়। মেয়ের দিকে দৃষ্টি ফিরালেন তিনি। বললেন, একটু গোসল করাতে পারবি মা? শরীরটা কেমন যেন করছে। সুফিয়া উঠে বড় একটা গামলায় করে পানি আনল। একটা তোয়ালে সেই পানিতে ভিজিয়ে ভিজিয়ে বাবার সারা শরীর মুছে দিল। তারপর বাবার গায়ের কাপড়গুলো বদলে দিয়ে বলল, তুমি থাকো বাবা, আমি দুপুরের রান্নাটা করে আসি। সুফিয়া রান্না করতে চলে গেল। আরও অনেকক্ষণ পর হকার এলো পত্রিকা নিয়ে। সুফিয়া বাইরে বের হয়ে পত্রিকা এনে বাবাকে দিতে দিতে বলল, ধরো তোমার পত্রিকা, পড়তে থাকো। আমার রান্না এখনো শেষ হয়নি। বাবার হাতে পত্রিকা দিয়ে সুফিয়া পুনরায় রান্নাঘরে এলো। তরকারিতে লবণ ঠিকঠাক হয়েছে কি না দেখে আরেকটু লবণ ছিটিয়ে দিল। পত্রিকায় চোখ বুলাতে বুলাতে হঠাৎ নবযুগ পত্রিকার একটা শিরোনামে চোখ আটকে গেল জাফর মাস্টারের। এই নিউজটা দেখার জন্যই তিনি প্রতিদিন হকারের খোঁজ করতেন। সেদিন রিহান জোর গলায় কথাটি বলার পর থেকে জাফর মাস্টার অপেক্ষায় ছিলেন এই দিনটার। যদিও সেই সময় তিনি রিহানের কথা বিশ্বাস করেননি, তবুও তিনি রিহানকে মিথ্যা প্রমাণ করতে খোঁজ করত পত্রিকার। রিহান যখন 1 মাস পর আসবে, তখন যেন বলতে পারেন, এই দেখো, তোমার কোনো কথাই সত্যি হয়নি। কিন্তু পত্রিকার আজকের শিরোনাম দেখে মাস্টার সাহেব নিজেই তাজ্জব বনে গেলেন। কি করে এটা সম্ভব? রিহান কি করে 1 মাস আগে থেকে জানল কাজী নজরুল সাহেব দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলবেন? উত্তেজিত হয়ে তিনি মেয়েকে ডাকলেন, সুফিয়া সুফিয়া। আসছি বাবা, তরকারিটা নামিয়ে আসছি। তাড়াতাড়ি আয়, দেখে যা। এই তো, হয়ে গেল। আসছি। আরও কিছুক্ষণ পর সুফিয়া তরকারির পাতিলটা চুলা থেকে নামিয়ে বাবার ঘরে গিয়ে দেখল, বেগম পত্রিকাটা নিচে পড়ে আছে। আর নবযুগ পত্রিকাটা বাবা বুকের উপর রেখে চোখ বন্ধ করে আছে। সুফিয়া নিচ থেকে বেগম পত্রিকাটা তুলে জিজ্ঞেস করল, কেন ডাকছ? এরই মধ্যে ঘুমিয়ে পড়লে নাকি বাবা? জাফর মাস্টার কোনো সাড়া শব্দ করলেন না। সুফিয়া পুনরায় ডাকল, বাবা বাবা। এবারও কোনো সাড়া না পেয়ে সুফিয়া ভয় পেতে শুরু করল। ভয় ভয় বাবার গা ধরে ঝাঁকিয়ে ডাকল, বাবা, কথা বলছো না কেন? ততক্ষণে জাফর মাস্টারের দেহটা নিস্তেজ হয়ে গেল। সুফিয়া তার নিস্তেজ দেহটা ধরে চিৎকার করে কেঁদে উঠল। তার চিৎকার শুনে পাশের বাড়িগুলো থেকে কয়েকজন ছুটে আসতে লাগল। তারা এসে নিশ্চিত করল, জাফর মাস্টার আর বেঁচে নেই। বাবার মৃত্যুর পর বড্ড একাকী দিন কাটতে লাগল সুফিয়ার। ঘর থেকে বের হয় না, কারো সাথে কথা বলে না, ঠিকভাবে খায় না। পাশের বাড়ির এক খালা মাঝে মধ্যে তার জন্য খাবার নিয়ে আসে। তখন ইচ্ছে হলে খায়, নয়তো রেখে দেয়। বিকেল হলে বাচ্চারা আগে তাদের উঠোনে খেলতে আসত, এখনো আসে, তবে সুফিয়ার মন খারাপ দেখে খেলে না।
তারা সুফিয়ার পাশে বসে মন ভালো করার চেষ্টা করে ব্যর্থ হয়ে নিজেরাও মুখ কালো করে ফেলে। সন্ধ্যা হলে সবাই যার যার বাড়িতে ফিরে যায়। এভাবেই কাটতে থাকে সুফিয়ার দিনগুলো। কাজী নজরুলের অসুস্থতার কথা সে শুনেছে, তবে খুব বেশি দাগ কাটতে পারেনি তার মনে, কারণ এর চেয়ে গভীরভাবে দাগ কেটে গেছে তার বাবার মৃত্যু। অনেকদিন বাজারও করেনি সুফিয়া। বাবা নেই, কার জন্য বাজার করবে সে? কার জন্য রান্না করবে? তবে এভাবে চলতে থাকলে একদিন সেও অসুস্থ হয়ে পড়বে বাবার মতো। নিজেকে শক্ত করল সে। বাজারে গেল সে আজ। অনেকদিন পর সে আজ বাড়ির টিনের গেটটা পেরোল। বাজারে গিয়ে নিজের পরিমাণ মতো বাজার করল। ফেরার সময় দেখল কিছু লোক চাঁদা তুলছে নজরুলের চিকিৎসার জন্য। সুফিয়া বাজারের ব্যাগ নিয়ে ওদিকে এগিয়ে গেল। জিজ্ঞেস করল তাদের, নজরুল সাহেবের এখন কি অবস্থা? একজন জবাব দিল, উনার অবস্থা আরো খারাপের দিকে। কথা বলার শক্তি তো একদম হারিয়ে ফেলেছেন। আগে শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এখন মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ছেন। সুফিয়ার শাড়ির কোনায় 100 টাকা বাঁধা ছিল। সুফিয়া টাকাগুলো বের করে কি যেন ভাবল। বাবার কথা মনে পড়ল তার। বাবা বেঁচে থাকতে তার জন্য খুব চিন্তা করত। বাবা একদিন বলেছিল, বসে বসে খেলে রাজার অঢেল সম্পদও একদিন শেষ হয়ে যায়। মা রে, আমার তো অল্প জমানো টাকা আছে। আমার যদি কিছু হয়ে যায়, তোর তখন কি হবে? তুই কি খেয়ে বাঁচবি? সুফিয়া কিছুটা ধমকের সুরে বলেছিল, বাবা, এসব বলো না তো। আমার কষ্ট হয়। আজ সত্যি সত্যি বাবা তাকে একা করে চলে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাতের 100 টাকা চাঁদার বাক্সে ফেলে সুফিয়া বলল, দোয়া করি, নজরুল সাহেব যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বলেই আড়ালে চোখ মুছে হনহন করে হাঁটতে লাগল সুফিয়া। ঘরে এসে রান্না করতে লাগল সে। একা খাবে, তাই অল্প রান্না করতে বেশিক্ষণ লাগল না। বাইরে পত্রিকার হকার এসে আরেকবার বাবার কথা মনে করিয়ে দিল তাকে। হকার থেকে 2টো পত্রিকা নিল সুফিয়া। তারপর জিজ্ঞেস করল, মাস শেষ হতে আর কদিন বাকি? 6 দিন আপা। ঠিক আছে, আর 6 দিন পত্রিকা দিয়ে হিসাব করে টাকা নিয়ে নিন। এরপর আর পত্রিকা দিতে হবে না। আচ্ছা আপা। হকারটা চলে গেল সাইকেল চালিয়ে। সুফিয়া বারান্দায় বসে পত্রিকা পড়তে চাইলে বারবার অন্যমনস্ক হয়ে পড়ছে। আজকাল পত্রিকাগুলোও পড়তে মন চায় না তার। কেবল শোকের নিউজ ছাপা হয়। তারপরও শিরোনামগুলো পড়তে থাকল সে। এর কিছুদিন পর হকারকে সব টাকা হিসাব করে বুঝিয়ে দিয়ে পত্রিকা নেয়া বন্ধ করে দিল চিরতরে। গভীর রাত। সুফিয়ার চোখে ঘুম নেই। আজ বাবার পাশাপাশি রিহানের কথাও খুব মনে পড়ছে তার। লোকটা সেই যে গেল, আর খোঁজ নাই। বাবা যে মারা গেল, একটু দেখতেও এলো না। হয়তো বাবার মৃত্যুর সংবাদটাও সে পায়নি। পেলে অবশ্যই আসত। লোকটা এতটাও খারাপ না। সুফিয়ার চোখ বেয়ে অশ্রু বের হয়ে এলো হঠাৎ। কার কথা ভেবে এই অশ্রু? বাবার কথা ভেবে? নাকি রিহানের? নাকি দুজনের কথা ভেবে? দরজায় খটখট শব্দ হল। প্রথমে সুফিয়া পাত্তা দিল না ব্যাপারটা, কিন্তু পরক্ষণে বুঝল কেউ দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সুফিয়া অশ্রু মুছে ঘরের আলো জ্বালল। তারপর রান্নাঘর থেকে মাছ কাটার বটিটা হাতে নিয়ে প্রস্তুতি নিল। যে হবে হোক, আজ তার রক্ষা নেই। এত রাতে একটা মেয়ের ঘরে যে দরজা ঠেলে, সে নিশ্চয়ই ভালো লোক নয়। সুফিয়া নিজেই দরজা খুলল।
দেখল বখাটে করিম তার দুপাটি দাঁত বের করে শয়তানের মতো হাসছে। সুফিয়ার হাতের বটিটা সে খেয়াল না করেই ঘরে ঢুকে পড়লে সুফিয়া তার গলায় বটির কোপ বসায়। জোরে আর্তনাদ করে উঠে করিম। সুফিয়া এলোপাথারি কোপাতে থাকে তার পুরো শরীর। মুহূর্তেই রক্তে ভেসে গেল পুরো ঘর। চিৎকার শুনে আশেপাশের বাড়িঘর থেকে লোকজন ছুটে আসতে লাগল। মুহূর্তেই একটা রব পড়ে গেল ওখানে। সবাই উচিত কাজ হয়েছে বললেও সুফিয়ার কপালটা মন্দ ছিল। সেই মুহূর্তে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ব্রিটিশ সেনাদের গাড়ি। চিৎকার চেঁচামেচি শুনে গাড়িটা থামে। কয়েকজন ব্রিটিশ সেনা আসে ওখানে। সব দেখে ওরা লাশ আর সুফিয়াকে তুলে নিয়ে যায়। 1 মাস সুফিয়াকে একটা কারাগারে রাখা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ব্রিটিশদের একটা ক্যাম্পে। ওখানে ব্রিটিশরা তৈরি করেছে আরেকটা কারাগার। সেই কারাগারে রয়েছে ছোট ছোট অনেকগুলো অন্ধকার কক্ষ। একটা কক্ষে সুফিয়াকে ঢুকিয়ে বন্ধ করে দেয়া হয় লোহার দরজা। ভেতর থেকে পালানোর কোনো উপায় নেই। সুফিয়ার হাতে পায়ে শেকল পরা ছিল। অন্ধকার রুমে হাঁটতে গিয়ে শেকলের ঝংকার শোনা গেল। হঠাৎ শেকলে পা প্যাঁচিয়ে পড়ে গেল সুফিয়া। একটা লোকের গায়ের উপর পড়েছে। লোকটার সারা মুখে লম্বা দাড়ি অনুভব করল সে। লোকটারও হাত পা শেকল দিয়ে বাঁধা। সুফিয়া লোকটার কাছে মাফ চেয়ে গায়ের উপর থেকে সরতে চাইলে লোকটা তার হাত ধরে ডাক দেয়, সুফিয়া। হৃৎস্পন্দন বেড়ে যায় সুফিয়ার। উত্তেজিত হয়ে বলে, কে? কে ডাকে আমার নাম ধরে? গলাটা বেশ পরিচিত মনে হল সুফিয়ার। আবারও জিজ্ঞেস করল সে, কে আপনি? আমি রিহান। নামটা শুনেই চমকে উঠল সুফিয়া। অন্ধকারে রিহানের হাতটা শক্ত করে ধরল, যেন বহুদিন পর একটা ভরসার হাত খুঁজে পেয়েছে। হাতটা ধরেই কান্নায় ভেঙে পড়ল সে। রিহান তাকে শান্ত হতে বলে জিজ্ঞেস করল, আপনার এই অবস্থা কেন? আপনার তো এখানে থাকার কথা না। কয়েক মুহূর্ত লাগল সুফিয়ার নিজেকে সামলাতে। তারপর কি কারণে সে বন্দী হল খুলে বলল। শুনে রিহান বলল, সাহসীদের কখনো দমে যেতে নেই। আপনি যে বখাটে লোকটার কাছে হার মানেননি এটাই আপনার বড় পরিচয়। সব মেয়ে এই সাহসিকতা দেখাতে পারে না। কিন্তু আপনি কেন এখানে? জিজ্ঞেস করল সুফিয়া। সেদিন আপনাদের বাড়ি থেকে বের হয়ে এলে আমাকে কয়েকজন ব্রিটিশ সেনা আটক করে। আমাকে ওরা যুদ্ধের প্রশিক্ষণ দিতে ক্যাম্পে নিয়ে আসে। কয়েকদিন প্রশিক্ষণও দেয়। কিন্তু ব্রিটিশদের উপর আমার আগে থেকেই ঘৃণা জন্মে আছে। একদিন এক ব্রিটিশ সেনাকে খুন করে পালিয়ে যেতে চেয়েছিলাম। পালাতে পারিনি। পালানোর সময় আমাকে পুনরায় আটক করে এই কারাগারে বন্দী করে। নিয়তি হয়তো এটাই চেয়েছিল। দুজনকে আবার এভাবে মিলিয়ে দিল। কিন্তু অন্ধকারে আপনি আমায় চিনলেন কি করে? আমার কণ্ঠ তো শুনেননি। বিস্ময় প্রকাশ করে সুফিয়া। আপনার গায়ের গন্ধটা আমার খুব চেনা। আপনাদের ওখানে কাটানো দিনগুলোতে আমি কেবল আপনাকে নিয়েই ভেবেছি। গায়ের গন্ধটাও চিনতে পারি। তবে বিয়ের কথা বলায় ওভাবে পালিয়ে এলেন যে? পালিয়ে আসেনি। বরং আপনার কষ্টটা আমার সহ্য হবে না তাই। আমার কিসের কষ্ট? বাদ দিন। আজ কত তারিখ বলতে পারেন? এখানে এই অন্ধকারে রাতদিনের হিসাব করতে পারি না। বাইরে বের করে না কোনো সময়? খাবারের টাইমে বের করে। আর প্রাকৃতিক কাজে। এই বন্দিজীবনে তারিখের হিসাব করে কি হবে? আজ আগস্টের ২৬ তারিখ। আঙ্কেলকে আমি কথা দিয়েছিলাম 1 মাস পর উনার সাথে দেখা করব।
মানে আগের মাসের 10 তারিখে আপনাদের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আফসোস পারলাম না, আমি তখনও বন্দী ছিলাম। কেমন আছে আঙ্কেল? জবাব দিল না সুফিয়া। হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেল সে বাবার কথা শুনে। রিহান ডাক দিল, কথা বলছেন না যে? বাবা আর বেঁচে নেই। খুব অসহায় শোনাল সুফিয়ার কণ্ঠ। আগের মাসের 10 তারিখেই বাবা মারা যান। কি বলছেন? আঙ্কেল মারা গেছে? চমকে ওঠে রিহান। হ্যাঁ, সেদিন পত্রিকা পড়ে আমাকে ডাক দিয়ে কি যেন বলতে চেয়েছিল, বলতে পারেনি। আমি যেতে যেতেই তার শরীরটা নিস্তেজ হয়ে যায়। রিহানের মুখ দিয়ে আর কথা বের হল না। আঙ্কেলের সাথে আর শেষ দেখা হল না তার। লোকটা বড্ড ঋণী করে গেল তাকে। তবে সে জানে আঙ্কেল নিশ্চয়ই বিশ্বাস করেছে তার কথা। রিহান যে ভবিষ্যতের লোক সেটা জেনে তারপর মারা গেছেন তিনি। ওই দিন হয়তো উনি সুফিয়াকে ডেকে এই কথাটাই বলতে চেয়েছিলেন, বলতে পারেননি। রিহানের গায়ে জলের একটা ফোঁটা পড়লে সে হাতড়ে সুফিয়ার চোখ মুছে বলল, সাহসীরা কাঁদে না। আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন সেদিন পত্রিকায় কি কাজী নজরুলের কোনো খারাপ সংবাদ ছাপিয়েছিল? হ্যাঁ। কেন? ওটা বলতেই ওই দিন আঙ্কেল আপনাকে ডেকেছিল। সত্যি তো? হ্যাঁ। কিন্তু পত্রিকার সংবাদটা আপনি কি করে জানেন? রিহান চুপ করে থাকে। সুফিয়া পুনরায় বলে, আপনি বারবার বলেন না আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন? আপনি ভবিষ্যতের হন বা না হন, আপনাকে খুব বিশ্বাস করতে ইচ্ছে হয় এখন। আমার মাথায় হাত রাখারও কেউ রইল না আর। আপনি জানেন এই কারাগারের ছোট ছোট কক্ষগুলোতে কাদের রাখা হয়? জিজ্ঞেস করল রিহান। না। অস্ফুটে জবাব দিল সুফিয়া। যাদেরকে ওরা ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেবে তাদেরকে এখানে রেখেছে ওরা। আপনি কি করে জানেন? কারণ অনেক মৃত্যু দেখেছি এখানে। আমি যে বাড়িতে থাকতাম জাকারিয়া সাহেবদের, ওই বাড়িতে কমল নামে এক লোককে ব্রিটিশরা খোঁজ করেছিল, মনে আছে? বলেছিলাম। হ্যাঁ, মনে আছে। কমলকে ওরা আটক করে এখানে এনেছিল। 3 দিন আগে ওর ফাঁসি হয়েছে। আমি নিজ চোখে ওর ফাঁসি দেখেছি। আমাদেরও ফাঁসি হবে? হুমম, তবে আপনার ফাঁসি হতে দেরি হবে। আমার হয়তো খুব তাড়াতাড়ি হবে ফাঁসি। ক্যাম্পে ব্রিটিশদের একটা আদালত আছে, ওখানে ফাঁসির রায় দেয়া হয়। সুফিয়া হালকা কেঁপে উঠল কথাটা শুনে। নিজের ফাঁসি হোক, আপত্তি নেই, কিন্তু রিহানের ফাঁসি হবে শুনে ভেতরটা তার হু হু করে উঠল। নিজেকে সামলিয়ে এসে জিজ্ঞেস করল, অনেকেই তো নির্দোষ, তাদেরও ফাঁসি হবে? হ্যাঁ হবে। তাদের একটাই দোষ, তারা ব্রিটিশদের মতের বিপক্ষে। এখানে আদালতটা কেবল নামেই, ন্যায়বিচার এখানে হয় না। সুফিয়া আর কিছু বলল না। তবে সেই থেকে রিহানের হাতটা শক্ত করে ধরে আছে, ছাড়ার নাম নেই। ছাড়লেই যেন রিহান আবার হারিয়ে যাবে বহুদূরে। রাতের খাবার দিতে এলো 2 জন গার্ড। একজনের হাতে একটা মশাল, অন্যজনের হাতে খাবার। রাতের খাবারটাই কেবল ওরা কক্ষে এসে দিয়ে যায়। সকালে আর দুপুরে বন্দীদের বাইরে নিয়ে যাওয়া হয় খেতে। খাবার রেখে একজন বেরিয়ে গেল, অন্যজন মশাল ধরে পাহারা দিচ্ছিল। মশালের আলোতে রিহান এবং সুফিয়া পরস্পরকে দেখল। তবে গার্ডকে বুঝতে দিল না ওরা পরস্পরের পরিচিত। সুফিয়া ভালো করে দেখে নিল রিহানকে। বন্দি থাকতে থাকতে মুখভর্তি দাড়ি হয়েছে তার। চোখগুলো অনেকটা ভেতরে ঢুকে গেছে, আর অনেকটা শুকিয়ে গেছে সে। তার এমন অবস্থা দেখে খুব কষ্ট হল সুফিয়ার।
তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। খাবারটা টেনে নিল দুজনে। তারপর শেকল বাঁধা অবস্থায় খেতে লাগল। ধীরে ধীরে খেতে লাগল দুজন, যেন মশালের আলোতে পরস্পরকে আরেকটু বেশি সময় নিয়ে দেখতে পারে। খাওয়া শেষ হয়ে গেলেই তো আবার বদ্ধ ঘরে অন্ধকার নেমে আসবে, আবার পরস্পরকে দেখতে পারবে সেই সকালে ব্রেকফাস্টের সময়ে। খেতে দেরি হচ্ছে দেখে গার্ড তাগাদা দিল, দ্রুত খাও। তারপরও আরও অনেকক্ষণ লাগলো ওদের খাবারটা শেষ করতে। বদ্ধ কক্ষে আবারও অন্ধকার নেমে এলে সুফিয়া পুনরায় রিহানের হাতটা শক্ত করে ধরে থাকল। সারা রাত এভাবেই কাটালো দুজন। সকালে দুজনকে শেকল পরা অবস্থায় কক্ষ থেকে বের করা হলো ব্রেকফাস্টের জন্য। তখন সুফিয়া দেখল এখানকার আসল চিত্র। শত শত বন্দী এখানে অসহায়ভাবে জীবন কাটাচ্ছে। প্রত্যেকের হাতে পায়ে শেকল পরা। এদের প্রত্যেককে হয়তো ফাঁসিতে ঝুলানো হবে। সামনে একটা বড় মাঠ। মাঠের মাঝখানে একটা ফাঁসির মঞ্চ সাজানো। কে জানে এই পর্যন্ত ওই ফাঁসির মঞ্চটা কতজন নিরীহ মানুষের প্রাণ নিয়েছে। এই যে শেকল পরা লোকগুলো এখন খেতে এসেছে, কার ভাগ্য কখন কাকে ওখানে নিয়ে যায় কে বলতে পারে? বন্দীরা এখানে কখনো তৃপ্তি ভরে খেতে পারে না। সকালে তো চলে নামেমাত্র খাবার, হালকা নাস্তা। একটা রুটি দুজনকে ভাগ করে খেতে হয়। ব্রিটিশরা হয়তো খাবার দেওয়ার সময় চিন্তা করে যারা মরবে তাদেরকে এত খাবার দিয়ে লাভ কি। রিহান এবং সুফিয়াকে একটা রুটি দিল। রিহান অল্প একটু ছিঁড়ে নিয়ে প্রায় পুরোটা সুফিয়াকে দিয়ে বলল, এখানে না খেয়ে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে, আপনি খান এটা। কিন্তু আপনি না খেলে আমার কষ্ট হবে। শরীরের খুব খারাপ অবস্থা হয়ে গেছে আপনার, বলল সুফিয়া। কৃত্রিম হেসে রিহান বলল, এখানে আর আমার সৌন্দর্যকে দেখবে বলুন? ওই ফাঁসির মঞ্চে যে কোনো সময় ডাক পড়তে পারে আমার। রিহানের কথাটা শেষ হওয়ার আগেই সুফিয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। শেকলসহ দুহাত তুলে চোখ মুছে বলল, ওভাবে বলবেন না। অনেকদিন পর আপনাকে পেয়েছি, এত তাড়াতাড়ি হারাতে চাই না। নিজেকে সংযত করুন। ব্রিটিশরা আশেপাশে ঘুরছে। আমরা পরস্পরের পরিচিত জানলে অন্য কক্ষে নিয়ে যাবে আপনাকে, সাবধান করল রিহান। সুফিয়া তখন মাথা নিচু করে খেতে লাগল ধীরে ধীরে। একজন ব্রিটিশ অফিসার হাতে একটা লিস্ট নিয়ে এলেন কিছুক্ষণ পর। এই লিস্টটা বন্দীদের জন্য কোনো কাগজের লিস্ট নয়, এটা যেন মৃত্যুদূত। আর অফিসারটা আসা মানে কারো না কারো মৃত্যু কার্যকর হবে। অফিসারটা কিছুটা দূরে দাঁড়িয়ে লিস্টে চোখ বুলালেন। সবার বুক দুরুদুরু করে কাঁপতে লাগল। আজ উনি কার নাম ধরে ডাকবেন? কাকে তুলে নেবেন ফাঁসির মঞ্চে? খাবার আর মুখ দিয়ে গেল না কারো। অফিসারটা ইংরেজিতে ডাক দিল, কয়েদি নং 97। নিজের নাম্বারটা শুনে একজন শেকল পরা বন্দি কান্নায় ভেঙে পড়ল ওখানে। তাকে ধরে কয়েকজন ব্রিটিশ সেনা টানতে টানতে নিয়ে গেল ফাঁসির মঞ্চে। তার চিৎকার কারো হৃদয় স্পর্শ করল না। একটু পর তার শেকলটা খুলে ফাঁসির জন্য প্রস্তুত করা হল। সুফিয়া বাকিটা আর দেখতে পারল না। ওদিক থেকে চোখ সরিয়ে কক্ষের দিকে হাঁটতে লাগল। শেকল পরায় দ্রুত পা চালাতে পারল না। তাকে অনুসরণ করল রিহান। একটু পর জোরে একটা আর্তনাদ এলো ফাঁসির মঞ্চ থেকে। সুফিয়ার সারা শরীর কেঁপে উঠল। একজন গার্ড ওদের দুজনকে আবার তাদের কক্ষে ঢুকিয়ে বাহির থেকে বন্ধ করে দিল। ভেতরে ঢুকে কান্নায় ভেঙে পড়ল সুফিয়া। রিহান তাকে আলতো করে ধরে সান্ত্বনা দিতে লাগল। অন্ধকারে সুফিয়া রিহানের কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, এসব আমি আর দেখতে পারব না। আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। রিহান কি জবাব দেবে ভেবে পেল না।
সুফিয়াকে এভাবে ভেঙে পড়তে দেখে নিজেকে সে শক্ত রাখল। বলল, ধৈর্য ধরুন, শক্ত হন। আপনি এখন থেকে মনোবল হারালে আমিও দুর্বল হয়ে পড়ব আরও। সুফিয়া আরও কিছুক্ষণ কেঁদে চলল। একটু পর কক্ষের দরজা খোলার শব্দ হলে চোখ মুখ মুছে পুরোপুরি শান্ত হল সে। একটা মশাল হাতে ভেতরে ঢুকল একজন গার্ড। গার্ডটা বাঙালি, তবে ব্রিটিশদের চাটুকার। সে এসে রিহানের উদ্দেশ্যে বলল, রিহান সাহেব, আপনি প্রস্তুত থাকুন। দুপুরের খাবারের পর আপনাকে আদালতে নিয়ে যাওয়া হবে। আজ আপনার রায় হবে ওখানে। গার্ড পুনরায় চলে গেল কথাটি বলে। থমকে বসে পড়ল রিহান। কি রায় হবে সে জানে। সবারই তো একই রায় হয়। সুফিয়াও থমকে গেল। রিহানের হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করল, কি বলে গেল এই লোকটা? কি বলে গেল? চিৎকার করে উঠল সুফিয়া। বদ্ধ ঘরে প্রতিধ্বনি হল সেই চিৎকারের। কোনো জবাব দেয় না রিহান। সুফিয়াকে টেনে বসায় সে পাশে। সুফিয়া নীরবে কেঁদে চলেছে। রিহান অন্ধকারে তার চোখের অশ্রু মুছে বলে, আমাদের এখন ভেঙে পড়লে হবে না। শান্ত হন। শুনুন একটা কথা বলি। বলুন। নিজেকে সামলালো সুফিয়া। আজ একজনের ফাঁসি হয়েছে। তার কক্ষটা হয়তো খালি হয়েছে। আপনাকে তার কক্ষে নিয়ে যেতে পারে। না না, আমি যাব না। আমি ওখানে মরে যাব গেলে। শুনুন, শক্ত হন। এতদিন এই বন্দি জীবনে ভাবতাম যা হবার হবে, সব ভাগ্যের উপর ছেড়ে দিব। ওরা আমাকে ফাঁসিতে ঝুলাবে, আপত্তি নেই। কিন্তু আপনাকে এখানে পেয়ে আমি মতো বদলে নিয়েছি। রিহানের হাত শক্ত করে ধরে সুফিয়া। রিহান দম নিয়ে গলায় জোর দিয়ে বলে, আমি ওদের হাতে আপনাকে একা ছেড়ে দিয়ে ফাঁসিতে ঝুলব না। তাহলে কি করব আমরা? রিহানের কথায় যেন ভরসা খুঁজে পায় সুফিয়া। রিহান জবাব দিল, পালাবো এখান থেকে। আপনার জন্য আমি সব ঝুঁকি নেব। অন্য কক্ষে নিয়ে গেলে একদম ভয় পাবেন না। আমি আপনাকে যে কোনো সময় নিতে আসব। আপনি কি একা ভয় পাবেন? না, আমি সারাক্ষণ আপনাকে অনুভব করব ওই কক্ষে। আপনি আমাকে নিয়ে যাবেন তো এখান থেকে? সেটা জানি না, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব। সুফিয়ার ভয়টা কাটতে লাগল রিহানের কথা শুনে। আলতো করে মাথা রাখল সে রিহানের কাঁধে। দুপুরে খাবারের সময় আবার সব শেকলপোড়া বন্দিরা এক হলো বাইরে। এবার খেতে দিল ভাত আর অল্প একটু ডাল। সামনের মাঠে কয়েকজন ব্রিটিশ সেনা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। ফাঁসির মঞ্চটা অপেক্ষা করছে নতুন কোনো অতিথির আশায়। রিহানের খাওয়া তখনও শেষ হয়নি। কয়েকজন সেনা এসে তার উদ্দেশ্যে ইংরেজিতে ডাকল, কয়েদি নং 117। রিহানের খাবার আর মুখ দিয়ে গেল না। সুফিয়াও থমকে গেল। ভয় ভয় তাকালো সে রিহানের দিকে। রিহান চোখ টিপে ভরসা দিল তাকে। তারপর উঠে ধীর পায়ে হাঁটতে লাগল ব্রিটিশ সেনাদের দিকে। সুফিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় নিচু স্বরে সুফিয়া বলল, আমি আপনার জন্য অপেক্ষা করব। ক্যাম্পে ব্রিটিশদের একটা বড় দালান তৈরির কাজ চলছে। এজন্য তারা বাইরের কোনো শ্রমিক নিয়োগ করেনি। বন্দীদের কাছ থেকেই পুরো শ্রমটা ওরা আদায় করে। খাবার শেষে সুফিয়ারও ডাক পড়ল। কখনো এত কঠিন কাজ করেনি সে। আজ তাকে ইট ভাঙতে হচ্ছে বসে বসে। অনেকক্ষণ ইট ভাঙার পর যখন একেবারেই হাঁপিয়ে উঠল, তখন একটু পানি চাইল সে।
একজন ব্রিটিশ সেনা তাকে অল্প একটু পানি এগিয়ে দিয়ে শরীরে অশ্লীলভাবে হাত দিল। সুফিয়া থু করে একগাদা থুথু ছুড়ল তার দিকে। ব্রিটিশ সেনাটা তখন রেগে গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসাল সুফিয়ার গালে। হাত থেকে নিচে পড়ে গেল পানি। তৃষ্ণা আর মেটাতে পারল না সে। সন্ধ্যার আগে আগে কাজ থেকে বিরতি নিতে পারল সব বন্দিরা। সুফিয়াও চলে এলো কক্ষে। ততক্ষণে রিহানও চলে এসেছে আদালত থেকে। যা ভেবেছিল সে তাই হয়েছে। আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। রায় শুনে রিহান নিজেকে সামলাতে পারলেও সেই থেকে কেঁদে চলেছে সুফিয়া। রিহান তাকে কাঁদতে নিষেধ করে বলল, আপনি এভাবে কাঁদলে আমিও মনোবল হারিয়ে ফেলব। আমাদের পালাতে হবে, মনে আছে তো? যদি পালাতে না পারি তবে তো মৃত্যুদণ্ড দেবে। পালাবো? আমি আজ আদালতে যাওয়ার সময় পুরো পথটা দেখে এসেছি। বন্দীদের সবার শেকল পরা, তাই রাতে খুব বেশি পাহারা থাকবে না। বলতে বলতে রিহান সুফিয়ার দুহাত ধরল। সুফিয়ার হাতে বড় বড় ফোসকা অনুভব করে জিজ্ঞেস করল, এসব কি করে হলো আপনার? ইট ভাঙতে দিয়েছে ওরা আজ সারাদিন। ফোসকা পড়ে গেছে হাতে। শুধু আজ রাতটা ধৈর্য ধরুন। আজ হয় ওদের হাতে মরব, নয়তো পালাবো এখান থেকে। আমি আপনার সাথে মরতেও রাজি আছি। কক্ষের দরজা খোলার শব্দ হল। দুজনেই চুপ হয়ে গেল তখন। ভেতরে প্রবেশ করল দুজন গার্ড। ওরা এসে সুফিয়াকে আলাদা কক্ষে নিয়ে যাওয়ার জন্য বের করল। রিহান জানে ওরা সুফিয়াকে কোনো কক্ষে নিয়ে যাচ্ছে। ওরা বের হয়ে গেলে অন্ধকারে বসে বসে রিহান পরবর্তী পরিকল্পনার ছক আঁকতে লাগল। রাতে খাবার দেওয়ার জন্য এলো দুজন গার্ড। যথারীতি একজন খাবার রেখে চলে গেল, অন্যজন মশাল হাতে দাঁড়িয়ে থাকল। রিহান চুপচাপ খাবার খেতে লাগল। তখন গার্ডটা বলল, অনেকদিন ধরে তোমাকে এই কক্ষে পাহারা দিচ্ছি। এবার মনে হয় নতুন কোনো বন্দী আসবে তোমার জায়গায়। শুনলাম তোমার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। গার্ডের দিকে ঘৃণা ভরে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল রিহান। তার মাথায় এখন অন্য পরিকল্পনা ঘুরছে। গার্ডকে উত্তেজিত করা যাবে না এই মুহূর্তে। নিজেও শান্ত থাকার চেষ্টা করল। খাওয়া শেষ হলে গার্ড বেরিয়ে যেতে চাইলে রিহান পেছনে থেকে বলে উঠল, আমি একটু বের হব। কেন? ঘুরে প্রশ্ন করল বাঙালি গার্ড। রিহান ইশারায় বুঝালো প্রাকৃতিক কাজে বের হতে হবে। গার্ড নিঃশব্দে বের হয়ে গিয়ে 1 মিনিট পর আবার ফিরে এলো। রিহানের দিকে তাকিয়ে বলল, আসো। শেষবারের মতো জ্বালিয়ে নাও আমাকে। কয়েকদিন পর তো জ্বালানোর জন্য আর তুমি থাকবা না মিয়া। প্রত্যুত্তর করল না রিহান। গার্ডের পিছু পিছু সে হেঁটে চলল। শৌচাগারটা মাঠের ওপ্রান্তে। সেখানে পৌঁছতে কয়েক মিনিট লাগল। তারপর গার্ডকে উদ্দেশ্য করে বলল, শেকলের বাঁধনটা একটু হালকা করে দিন। গার্ড হেসে বলল, দুঃখিত। ভেতরে তো হাতের কাজও আছে মনে ছিল না। হুমম। অস্ফুটে শব্দ করল রিহান। গার্ড রিহানের হাতের শেকলটা আরেকটু হালকা করল। রিহান শৌচাগারের দিকে এক পা বাড়িয়ে পুনরায় গার্ডের দিকে শরীরের সকল শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। লোহার শেকলটা গার্ডের গলায় প্যাঁচিয়ে জোর বাড়াতে লাগল। গার্ডের মুখ দিয়ে গোথ করে একটা শব্দ বের হলে কেবল। একটু পর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ল। রিহান সাবধানে তাকে নিচে শুয়ে দিয়ে হাত থেকে চাবির গোছাটা নিল। তারপর শেকলের বাঁধনটা পুরো খুলে ফেলল। মশালটা আগেই নিভে গেছে গার্ডের হাত থেকে পড়ে। অন্ধকারেই রিহান নিজের কাজ চালাতে লাগল। গার্ডের পোশাকটা খুলে নিয়ে নিজে পড়ল। তারপর মুক্ত বাতাসে জোরে একটা শ্বাস টেনে ছেড়ে দিয়ে মুখটা নিচু করে হাঁটতে লাগল কক্ষের দিকে।
করিডোরে এসে পৌঁছালে একজন ব্রিটিশ সেনা তাকে থামাল, কিন্তু সন্দেহ করল না গার্ডের পোশাক দেখে। গার্ড বা বন্দীদের চেহারা এরা মনে রাখে না। বন্দীদেরকে নির্দিষ্ট একটা নাম্বার দিয়ে ডাকে এরা, যেমন রিহানের নাম্বার 117। ব্রিটিশ সেনাটা রিহানকে একটা আলিশান কক্ষে নিয়ে গেল। তারপর নরম বিছানায় শুয়ে রিহানকে ইংরেজিতে তার শরীরটা টিপে দিতে বলল। রিহানও যেন এই সুযোগটা চেয়েছিল। বাধ্য ভৃত্যের মতো সে ব্রিটিশ সেনার গা টিপতে লাগল। এক পা দূরে পড়ে আছে কিছু বৈদ্যুতিক তার। ভবনটাতে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। এখনো সংযোগ আসেনি, তাই মশাল জেলেই আধার কাটানো হয়। পা দিয়ে বৈদ্যুতিক তারগুলো টেনে নিল রিহান। তারপর হাতে তুলে নিয়ে ক্ষিপ্র গতিতে ব্রিটিশ সেনার গলায় প্যাঁচিয়ে জোরে টান দিল। কেবল মুখ দিয়ে তার জিভটায় কয়েক ইঞ্চি বের হতে পারল। এরপর অসাড় হয়ে গেল ছটফটিয়ে। রিহান আবারও পোশাকটা পাল্টিয়ে নিল। গায়ে ব্রিটিশ সেনার পোশাক থাকলে কাজটা সহজ হবে তার। পোশাকটা পরে সে ব্রিটিশ সেনার বেশ ধরে হাঁটতে লাগল সুফিয়াকে উদ্ধার করতে। সবকিছু সে এমনভাবে করছে যেন হাতে সময় খুব কম। প্রতিটা কক্ষে একজন করে গার্ড থাকে। সুফিয়ার কক্ষের সামনেও একজন গার্ড হাতে মশাল ধরে ঝিমোচ্ছে। রিহান গিয়ে তাকে ইংরেজিতে দরজা খুলতে বলল। গার্ড দ্রুততার সাথে আদেশ পালন করতে ব্যস্ত হয়ে পড়ল। কোনো সন্দেহ করল না। গায়ের পোশাকটা দেখেই সে ব্রিটিশ সেনা ভেবে নিয়েছে। এরাও সব কক্ষের বন্দির খবর রাখে না, কার চেহারা কেমন। গার্ড দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করল রিহান, কিন্তু ভেতরের কক্ষটা খালি দেখে চমকে উঠল সে। এবার সে উত্তেজিত হয়ে বাংলায় জিজ্ঞেস করল, এই কক্ষে একটা মেয়ে ছিল, সে কই? রিহানের মুখে বাংলা শুনে সন্দেহ হল গার্ডের। ভীতি কণ্ঠে গার্ড জিজ্ঞেস করল, আপনি কে? রিহান সজোরে ঘুষি চালালো গার্ডের মুখে। একই সাথে পা চালালো দুপায়ের মাঝখানে। পরপর দুটি আঘাত সামলাতে পারল না গার্ড। চিল্লানোর সুযোগও দিল না রিহান তাকে। এক হাতে তার পুরো শরীরটা শক্ত করে ধরে, অন্য হাত দিয়ে গলা চেপে ধরল। তারপর জিজ্ঞেস করল, মেয়েটা কোথায় বল? বলছি। গলাটা ছেড়ে দেন। চোখ মুখ দিয়ে পানি বের হল গার্ডের। রিহান তার গলায় চাপ কমাল। গার্ড তখন বলল, মেয়েটাকে একজন ব্রিটিশ সেনা নিয়ে গেছে কিছুক্ষণ আগে। কেন নিয়ে গেছে? গলায় পুনরায় একটু চাপ বাড়াল রিহান। গোথ করে ঢোক গিলে গার্ড জানাল, খারাপ উদ্দেশ্য হতে পারে। দুপুরে দেখেছিলাম মেয়েটা ওই ব্রিটিশ সেনার মুখে থুথু মারছিল। তখন রেগে গিয়েছিল ওই ব্রিটিশ সেনা। রিহানের সারা শরীরে যেন আগুন ধরে গেল এবার। গলার চাপ আরও বাড়িয়ে জিজ্ঞেস করল, কোন দিকে নিয়ে গেছে ওকে, বল। গার্ড ইশারায় দেখিয়ে দিল। রিহান তার ঘাড়টা মোটকে দিয়ে ধাক্কা দিল। তারপর দ্রুত বের হয়ে পড়ল ওই গার্ডের হাত থেকে চাবির গোছাটা নিয়ে। সুফিয়ার কিছু হয়ে যাওয়ার আগেই তাকে বাঁচাতে হবে। চলবে।